ফাঁস অডিও যাচাই, জুলাই অভ্যুত্থান ঠেকাতে সরাসরি গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। বিবিসির প্রতিবেদন, বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতা বাড়বে বলছে ট্রাইব্যুনাল। গণহত্যার জন্য শেখ হাসিনার পাশাপাশি আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত, মন্তব্য মির্জা ফখরুলের। ফেব্রুয়ারিতে নির্বাচন শুধু বিএনপির নয়, জনগণের দাবি। জুলাই আন্দোলনে সরাসরি গুলি করার নির্দেশ দিয়েছিল ফ্যাসিস্ট শেখ হাসিনা, তাকে আশ্রয় দেওয়ার দায় নিতে হবে ভারতকে, বলেছেন এনসিপি নেতারা। টানা বৃষ্টিতে রাজধানীতে জনদুর্ভোগ চরমে, ফেরিতে বাঁধ ভেঙে 30 গ্রাম প্লাবিত, খাগড়াছড়িতে পাহাড় ধসের শঙ্কায় আশ্রয় কেন্দ্রে ছুটছে মানুষ। অর্থাভাবে উন্নত চিকিৎসা সেবা বঞ্চিত নারী ফুটবলার ঋতুপর্ণার মা, সরকারি সহায়তা কামনা। তারেক রহমানের নির্দেশে তাকে দেখতে গেলেন রিজভী, চিকিৎসার সব খরচ বহনের আশ্বাস। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। জুলাই আন্দোলনে নির্বিচারে গুলির নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা, এমন একটি অডিও প্রকাশ পায় চলতি বছরের মার্চ মাসে। তদন্ত করে এই ঘটনার সত্যতা পেয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির অনুসন্ধানী দল। সে সময় আন্দোলনকারীদের উপর প্রাণঘাতী অস্ত্র গুলি চালাতে নিরাপত্তা বাহিনীকে আদেশ দেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চন্দ্রিকা মজুমদারের ডেস্ক রিপোর্ট। 2024-এর জুলাই অভ্যুত্থানে শিক্ষার্থীরা যখন এক দফা নিয়ে রাস্তায় নামে, তখন ছাত্রদের দমাতে তাদের উপর নির্বিচারে গুলি চালায় পুলিশ। এতে প্রাণ হারিয়েছে অগণিত সাধারণ শিক্ষার্থী ও সাধারণ মানুষ। আর এই গুলির নির্দেশ যে খোদ শেখ হাসিনাই দিয়েছিলেন, তারই প্রমাণ এবার উঠে এসেছে বিবিসির পাতায়। সংবাদ মাধ্যমটির এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে শেখ হাসিনার নির্মমতা। এর প্রমাণস্বরূপ প্রায় 36 মিনিটের একটি প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ এই গণমাধ্যমের অনুসন্ধানী টিম বিবিসিআই। শিক্ষার্থীদের আহ্বানে সে সময় সাড়া দিয়েছিল সাধারণ জনগণ। উপায় না পেয়ে নিজের গদি ঠেকাতে ফোন কলে ছাত্রদের ওপর এলোপাতাড়ি গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী। সে সময়ের এই ফোন আলাপ যাচাই বাছাই করে দেখেছে বিবিসির অনুসন্ধানী টিম, যেখানে সাবেক প্রধানমন্ত্রীকে বলতে শোনা যায়, যেখানেই আন্দোলনকারীদের পাওয়া যাবে সেখানেই যেন তাদের গুলি করা হয়। অডিওটি কোনোভাবে বিকৃত করা হয়েছে কিনা বা কেউ এটিকে এআই ব্যবহার করে তৈরি করেছে কিনা এ বিষয়েও খতিয়ে দেখেছে বিবিসি। তবে ব্রিটিশ ফরেনসিক অডিও বিশেষজ্ঞ দল ইয়ারশট আর বাংলাদেশের সিআইডি ফোনালাপটি পরীক্ষা করে অবিকৃত ও বিশ্বাসযোগ্য বলে নিশ্চিত করেছে। ধারণা করা হচ্ছে ফোনালাপটি বাংলাদেশ সরকারের জাতীয় টেলিযোগাযোগ পর্যবেক্ষণ কেন্দ্র NTMC রেকর্ড করছিল। 5 আগস্ট শেখ হাসিনা দেশ ত্যাগ করার পরেও বিকেলে যাত্রাবাড়ি থানার সামনে 30 মিনিটের বেশি সময় ধরে হত্যাকাণ্ড চালানো হয়। সেদিন বিকেলে পুলিশের নির্বিচার গুলির ঘটনার পর তখন যাত্রাবাড়িতে 30 জনের মৃত্যুর কথা বলা হয়। তবে নিহত ব্যক্তিদের পরিবারের সাক্ষাৎকার, হাসপাতালের নথি ও সামাজিক যোগাযোগের বিভিন্ন পোস্টের সত্যতা যাচাই করে বিবিসি জানিয়েছে, সেদিন যাত্রাবাড়িতে 50 জনেরও বেশি মানুষকে হত্যা করা হয়। আন্দোলনকারীদের ওপর নির্বিচার গুলি ও হত্যাকাণ্ডের বিষয়ে বক্তব্য জানতে বাংলাদেশ পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে একজন মুখপাত্র বিষয়টি স্বীকার করেন। জুলাই গণ অভ্যুত্থানের সময় এ ধরনের ঘটনায় তৎকালীন পুলিশ বাহিনীর কিছু সদস্য অতিরিক্ত বল প্রয়োগে লিপ্ত হয়েছিলেন এবং আন্দোলনকারীদের নিয়ন্ত্রণে অপেশাদার আচরণ করেছিলেন বলে তিনি বিবিসিকে জানিয়েছেন। বিবিসির দাবি, শেখ হাসিনার পাশাপাশি সাবেক পুলিশ কর্মকর্তারাও হত্যাকাণ্ডের সাথে জড়িত। এরই মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মোট 203 জনকে অভিযুক্ত করেছে, যাদের মধ্যে 73 জন পুলিশ হেফাজতে রয়েছে। চন্দ্রিকা মজুমদার, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। এদিকে বিবিসিআই প্রকাশিত অনুসন্ধানে উঠে আসা তথ্য বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা বাড়াবে এবং এটি ডকুমেন্ট আকারেও ট্রাইব্যুনালে উপস্থাপন করা যাবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী MH তামিম। তিনি জানান, দেশীয় গোয়েন্দা সংস্থা সিআইডিও এই অডিও কলের ফরেনসিক টেস্ট করে শেখ হাসিনার গুলির নির্দেশনার সত্যতা পেয়েছে। বিবিসি, আল জাজিরা সহ ইন্টারন্যাশনাল অনেক মিডিয়া থেকেও আমাদের তদন্ত প্রতিবেদনের সাথে মিল রেখে তারাও বক্তব্য দিয়েছেন। আমাদের এই আইনের 19-এর 3 ধারা একটি বিধান আছে, সেটি হলো এই ধরনের আন্তর্জাতিক সংস্থা অথবা
যে কোনো এনজিও অথবা সরকারি কোনো সংস্থা থেকে যদি এই ধরনের রিপোর্ট প্রকাশিত হয়, তাহলে ট্রাইব্যুনাল কোনো প্রমাণ ছাড়াই তাদের জুডিশিয়াল নোটিশ এবং কমন নলেজে এই ধরনের ঘটনার কে সাক্ষ্য হিসাবে গ্রহণ করতে পারে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, মানবতা বিরোধী অপরাধে বিশ্বাসযোগ্যভাবে অভিযুক্ত একজন ব্যক্তিকে আর রক্ষা করার সুযোগ ভারতের নেই। দেশটিকে বিবেক আর নৈতিক স্বচ্ছতা নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে শফিকুল আলম বলেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশ সরকার শেখ হাসিনার প্রত্যার্পণে যে আইনগত অনুরোধ জানিয়ে আসছে তা মেনে নিতে ভারত অস্বীকার করেছে। এই অবস্থান আর গ্রহণযোগ্য নয়। আঞ্চলিক বন্ধুত্ব, কৌশলগত হিসাব কিংবা কোনো রাজনৈতিক উত্তরাধিকার কোনো কিছুই বেসামরিক নাগরিকদের পরিকল্পিত হত্যার অজুহাত হতে পারে না বলেও মন্তব্য তার। প্রেস সচিব বলেন, বিবিসির মতো একটি বৈশ্বিক প্রতিষ্ঠান বাংলাদেশে সংঘটিত অপরাধ উদ্ঘাটনে তাদের পূর্ণ তদন্ত সক্ষমতা কাজে লাগিয়েছে, তখন বিশ্বকে তা আমলে নিতেই হবে। শফিকুল আলম জানান, বিবিসির ইনভেস্টিগেশন ইউনিট বিবিসিআই এরই মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাষ্ট্রীয় মদতপুষ্ট হত্যাকাণ্ডে সরাসরি সম্পৃক্ততার বিষয়টি নিশ্চিত করেছে। মঙ্গলবার প্রকাশিত অনুসন্ধানে যে অডিও প্রমাণ ও ভিডিও ফুটেজ রয়েছে তা 2024 সালের ছাত্র বিক্ষোভ দমন অভিযানে শেখ হাসিনার ভূমিকার চূড়ান্ত সত্য প্রকাশ করেছে বলে মন্তব্য করেন শফিকুল আলম। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণহত্যার জন্য দায়ী শেখ হাসিনা, তাই তার বিচারের পাশাপাশি দল হিসেবে আওয়ামী লীগেরও বিচার চেয়েছেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, ফেব্রুয়ারিতে জাতীয় সংসদের নির্বাচন এখন জনগণের চাওয়া। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও জিয়া পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আব্দুল কুদ্দুসকে দেখতে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণহত্যা ও বিচার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি। দলের প্রধান শেখ হাসিনা তিনি এককভাবে, আমি মনে করি, রেসপন্সিবল ফর দ্য কিলিং অফ থাউজেন্ডস অফ পিপল এবং যেন টর্চার নিপীড়নের জন্য তিনি দায়ী। সুতরাং তার বিচার ইতিমধ্যে শুরু হয়েছে। আমরা আশাবাদী তার তিনি এবং তার সঙ্গে যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে, গণহত্যার সঙ্গে এবং এই ফ্যাসিস্ট আক্রমণের সঙ্গে জড়িত তাদের প্রত্যেকেরই বিচার হবে। এবং সেই হিসাবে দল যদি আইনের আওতায় নিয়ে এসে দলও যদি আমরা দেখা যায় যে দলগত হিসাবে, তাহলে অবশ্যই তাদেরও বিচার হওয়া উচিত বলে আমি মনে করি। নির্বাচন ও সংস্কার ইস্যুতেও কথা বলেন বিএনপি মহাসচিব। প্রত্যেকটি রাজনৈতিক দলের দায়িত্ব হচ্ছে যে দেশকে সঠিক ট্র্যাকে ওঠানো এবং যত দ্রুত আপনার সেটা ওঠানো যাবে ততই মঙ্গল। সুতরাং যারা মনে করেন যে নির্বাচন প্রয়োজন নেই, আমার মনে হয় তারা আবার চিন্তা করবেন। নির্বাচন প্রয়োজন জনগণের জন্য। সরকার একটা নির্বাচিত সরকার দরকার, যে নির্বাচিত সরকারের সঙ্গে জনগণের সম্পর্ক থাকবে। সেই কারণেই আমরা বলছি যে সংস্কারগুলো হচ্ছে, সংস্কারে আমরা অংশ নিচ্ছি। প্রত্যেকটি সংস্কারের দাবি আমরাই তুলেছি সবার আগে। সুতরাং সংস্কার এবং নির্বাচন এর মধ্যে কোনো কন্ট্রাডিকশন নেই। পরে ইউনিভার্সাল হাসপাতালে চিকিৎসাধীন সঙ্গীত শিল্পী ফরিদা পারভিনকে দেখতে যান বিএনপি মহাসচিব। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা বলেছেন, জুলাই আন্দোলনে সরাসরি গুলি করার নির্দেশ দিয়েছিল ফ্যাসিস্ট শেখ হাসিনা। একজন মানবতা বিরোধী অপরাধী গণহত্যাকারীকে আশ্রয় দেওয়ার দায় ভারতকে নিতে হবে। দুপুরে চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বরে আয়োজিত নবম দিনের জুলাই পদযাত্রার পথসভায় নাহিদ ইসলাম বলেন, জুলাই আন্দোলনে সকল হত্যাকাণ্ডে হাসিনা ও তার দল আওয়ামী লীগ দায়ী। হাসিনা 16 বছর ক্ষমতায় ছিল। ভারত সরকারের সমর্থনে বাংলাদেশে গুম খুন চালিয়েছে আওয়ামী লীগ। তিনি আরো বলেন, ভারতীয় আধিপত্যবাদের কারণে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বারবার ক্ষুণ্ণ হয়েছে। এদেশের পানির হিস্সা দেয়া হয়নি। অভিযোগ করেন, বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় গত 54 বছর ধরে নিরপরাধ মানুষকে হত্যা করছে বিএসএফ। তরুণরা এই আধিপত্যবাদ আর মেনে নেবে না। সভায় এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন বলেন, শেখ হাসিনাকে ভারতের মোদী সরকার আশ্রয় দিয়ে রেখেছেন, এর দায় ভারতকে নিতে হবে। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের পরিচালনায় পথসভায় দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। খুনি হাসিনা এবং তার দল আওয়ামী লীগ দায়ী। ভারত সরকার গণহত্যাকারী, সন্ত্রাসী, ফ্যাসিস্ট সংগঠনের নেতাকর্মীদের নিজ দেশে আশ্রয় দিয়েছে। এই মুজিববাদী ফ্যাসিস্ট দল বাংলাদেশে থাকতে পারে না।
বাংলাদেশে কোনোভাবেই আসতে পারবে না। আসতে হলে আমাদের জীবনের উপর দিয়ে আসতে হবে। এই ফ্যাসিস্ট সরকারের যেই ফ্যাসিস্ট শেখ হাসিনা, তার অবশ্যই বিচার এবং দেশ গঠনের জন্য যে সংস্কার, সেই সংস্কারের পক্ষে আপনাদেরকে দাঁড়াতে হবে। বিচার সংস্কার এবং আমরা বলেছি একটি নতুন সংবিধান, সেই বিচার সংস্কার, নতুন সংবিধান এবং জুলাই ঘোষণাপত্রের দাবিতে আমরা রাজপথে নেমেছি। ভুটানকে বাংলাদেশের সকল অবকাঠামোগত সুবিধা কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়া দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণের ব্যাপক সুযোগ রয়েছে বলে উল্লেখ করেন তিনি। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ভুটানের নবনিযুক্ত রাষ্ট্রদূত দাস্য কর্মা হামু দর্জি প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করার সময় ডক্টর ইউনূস এসব কথা বলেন। রাষ্ট্রদূত দর্জি প্রধান উপদেষ্টাকে ভুটানের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা জানান। দীর্ঘদিনের ঐতিহাসিক সম্পর্ক এবং বর্তমানের চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্কের কথা তুলে ধরে রাষ্ট্রদূত দর্জি বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, বিশেষ করে চিকিৎসা, শিক্ষা এবং বাংলাদেশে একটি ভুটানি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠায় সহযোগিতার জন্য। তিনি ভুটানের বাংলাদেশের সাথে সম্পর্ক আরও গভীর করার আগ্রহের কথা জানান। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ সার্কের চেতনা ধরে রাখতে এবং এগিয়ে নিতে আগ্রহী। প্রধান উপদেষ্টা রাষ্ট্রদূত দর্জিকে বাংলাদেশে স্বাগত জানান, তাকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাব থাকায় বৃহস্পতিবারও সারা দেশে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। এদিকে টানা বৃষ্টিতে রাজধানী জুড়ে নেমে এসেছে জনদুর্ভোগ। মঙ্গলবারের মতো বুধবারও সকাল থেকেই থেমে থেমে কখনো গুড়ি গুড়ি কখনো ভারী বৃষ্টির কারণে ঢাকার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। একই সাথে বৃষ্টির কারণে তৈরি হওয়া যানজটে চরম ভোগান্তিতে পড়েছে মহানগরবাসী। শুভ মাহফুজের রিপোর্ট। সাগরের সৃষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে সারা দেশের মতো রাজধানীতেও টানা মাঝারি থেকে ভারী বৃষ্টি। মঙ্গলবারের মতো বুধবারও ভোর থেকে টানা বৃষ্টিতে নানা রকম ভোগান্তিতে পড়ে নগরবাসী। কর্মস্থলে পৌঁছাতে দুর্ভোগ পোহাতে হয়েছে অনেককেই। বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের মানুষ ও শিক্ষার্থীরা। বসে থাকার সময় তো আমাকে নাই, আমরা তো বসে থাকলে তো ভাত পাবো না। দিন মজুরি ভাই, বাসায় লোকজন আছে, বউ আছে, বাচ্চা আছে ভাই, কি খাবো আমরা এখন? এই ওয়েদারের মধ্যে ক্লাস করা একটু ঝামেলা। বৃষ্টির মধ্যে ক্লাস করতে অনেক বিরক্ত লাগে। যদি ক্লাস মেনে না চলে তাহলে আমাদেরকে বিশেষভাবে ব্যবস্থা নেওয়া হবে এগুলো বলছে, এবং এটা খুবই বিরক্তজনক। টানা 2 দিনের বর্ষণে রাজধানীর বাসাবো থেকে নন্দীপাড়া সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এসব এলাকার মানুষের দুর্ভোগ বেড়েছে অনেক বেশি। পানি আছে মনে করেন, এখান থেকে মনে করেন বাসাবো তো আছে, নন্দীপাড়া তো পুরোটা এ পর্যন্ত ভাঙ্গা। কতদিন ধরে এই অবস্থা? সামান্য একটু বৃষ্টিতে এই পানি জমে একেবারে খুবই খারাপ অবস্থা, মানুষের জনভোগান্তি যাকে বলে। আমাদের চলাফেরা করতে অসুবিধা হয়, রিক্সা উল্টে যায় এখানে, মানে অনেক ঘটনা ঘটে আর কি। এখানে যে রাস্তা আরো সামনে গেলে বড় বড় এরকম বড় বড় গর্ত, তারপর ভাঙা, অল্প বৃষ্টিতে পানি জমে যায় আর কি। আল্লাহর নীলা খেলা, আল্লাহ বৃষ্টি দিচ্ছে, তাদের জনদুর্ভোগ হচ্ছে কিছু, তা আমাদের চলাচল করতে হয়, প্রয়োজন হলে বেরোতে হয়। আবহাওয়া অফিস বলছে, ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের খুলনা এলাকায় একটি লঘুচাপ অবস্থান করায় মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয়। এর ফলে ঢাকা, চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একটা লঘুচাপ রয়েছে, এটা হলো পশ্চিমবঙ্গ এবং তার সংলগ্ন খুলনা বিভাগের অঞ্চলে, এবং এই লঘুচাপের প্রভাবে অনেক জায়গায় ভারী বর্ষণ হচ্ছে, বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং ঢাকার কিছু অংশ ভারী বর্ষণ হচ্ছে। এই বৃষ্টিপাত হয়তো আগামীকাল পর্যন্ত এটা কন্টিনিউ করবে, তারপর থেকে অনেকটাই কমে যাবে। অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কার কথাও জানা আবহাওয়া অফিস। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে দেশের বিভিন্ন জেলায়। নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পানিবন্দী হাজারো মানুষ। ফেনীতে ভারী বর্ষণ এবং ভারতের উজানের ঢলে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বাঁধের অন্তত 14টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। ফুলগাজী ও পরশুরাম উপজেলার অন্তত 30টিরও বেশি গ্রাম প্লাবিত হয়েছে। এদিকে খাগড়াছড়িতে পাহাড় ধসের শঙ্কায় সহস্রাধিক মানুষ আশ্রয় কেন্দ্রে গেছেন। বৃষ্টি অব্যাহত থাকলে পরিস্থিতি আরও ভয়াবহ হবার শঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মঙ্গলবার বিকাল থেকে ভারী বৃষ্টি শুরু হয় ফেনীতে। উজানের পাহাড়ি ঢলে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি হু হু করে বাড়তে থাকে। মাত্র 15 ঘন্টায় মুহুরী নদীর পানি বেড়ে গেছে প্রায় 23 ফুট। 24 ঘন্টায় 441 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়, যা এই বছরের বর্ষা মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত।
ফুলগাজী ও পরশুরামের অন্তত 14টি স্থানে বাঁধ ভেঙে গিয়ে 30টির বেশি গ্রাম প্লাবিত হয়েছে। হাজার হাজার পরিবার পানিবন্দী। 2 উপজেলায় 131টি শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয় কেন্দ্র হিসেবে প্রস্তুত করা হয়েছে। যে গ্রামগুলো আছে সবগুলো প্লাবিত হয়ে গেছে, আর অনেক ফ্যামিলি এখন মনে করেন যে বিভিন্ন উঁচু স্থানে আশ্রয় নিছে। আর বাড়িতে যাবার মতো না, আমরা আজকে 2 দিন আমরা আখানা ছাড়া আমরা পড়ে রয়েছি। আমাদের কোনো টানের প্রয়োজন নাই, আমরা শুধু আমাদের এই বাঁধের সংস্করণটা চাই। পরিস্থিতির অবনতিতে ফুলগাজী ও পরশুরামের উচ্চ মাধ্যমিক পর্যায়ের অর্ধবার্ষিক পরীক্ষা স্থগিত করেছে উপজেলা প্রশাসন। 99টি আশ্রয়কেন্দ্র খোলা আছে, ওখানে আমরা খাবার পর্যাপ্ত শুকনো খাবার কালকে দিয়েছি। আজকেও রান্না করে খাবার দেওয়ার জন্য তাদের পর্যাপ্ত ব্যবস্থা করা হচ্ছে। আর যারা দূরবর্তী স্থানে আছেন, আমাদের ফায়ার সার্ভিস আছে, তারা ওদেরকে উদ্ধার করার জন্য মাঠে নেমে আছে। এদিকে টানা বৃষ্টিতে খাগড়াছড়ির নদ নদীর পানি বাড়ছে পাহাড় ধসের শঙ্কা। পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে যেতে মাইকিং চলছে। এরই মধ্যে সহস্রাধিক মানুষকে আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। টানা বৃষ্টিতে নোয়াখালী শহর ও গ্রামে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। জেলা শহরের বেশিরভাগ রাস্তাঘাট, বাসাবাড়ি, দোকানপাট ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ, হোস্টেল পানির নিচে। গ্রামীণ সড়ক ও বাড়িঘরেও পানি। বৃষ্টিপাত আগামী 5 দিন অব্যাহত থাকবে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। গত 2 দিনের টানা বৃষ্টিতে বরিশাল সহ পুরো দক্ষিণাঞ্চলের মানুষের জীবনযাত্রায় অনেক প্রভাব ফেলেছে। বরিশাল নগরী সহ আশপাশ এলাকার নিচু অঞ্চল তলিয়ে গেছে। কোনো কোনো এলাকায় সড়কে পানি জমে জলাবদ্ধতায় চরম ভোগান্তি আর দুর্ভোগের মুখে বাসিন্দারা। অবিরাম বৃষ্টিতে চট্টগ্রাম মহানগরীর বাকুলিয়া, রাহাত্তারপুল, পাঁচলাইশ, বহদ্দারহাট, ওয়াসা মোড়, কাপাসগোলা সহ নিচু এলাকায় পানি জমে তৈরি হয় জলাবদ্ধতা। তবে দুপুরে বৃষ্টিপাত কমে যাওয়ায় নেমে যায় পানি। এদিকে আবহাওয়া অফিস পাহাড় ধসের সতর্ক বার্তা দেওয়ার পাশাপাশি সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। অর্থের অভাবে উন্নত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত পাহাড়ের কৃতি সন্তান বাংলাদেশের জাতীয় নারী ফুটবল দলের গোল্ডেন গার্ল ঋতুপর্ণা চাকমার মা ভুজপতি চাকমা। নারী ফুটবল এদেশকে অন্য উচ্চতায় তুলে আনা ঋতুপর্ণার মা দুরারোগ্য ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত। দেশের কৃতি নারী ফুটবলারের মায়ের উন্নত চিকিৎসা সেবায় সরকার এবং দেশের মানুষের সহযোগিতা চেয়েছেন ঋতুপর্ণার বোন পাম্পি চাকমা। রাঙামাটির প্রতিনিধি নন্দন দেবনাথের পাঠানো রিপোর্টে বিস্তারিত। রাঙ্গামাটি শহর থেকে কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকার মগাছড়িতে জন্ম পাহাড়ের রত্ন জাতীয় নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমার। মূল সড়ক থেকে প্রায় 4 কিলোমিটার পাহাড়ি এলাকা পায়ে হেঁটে উঁচু নিচু পাহাড় বেয়ে যেতে হয় ঋতুপর্ণাদের বাড়ি। সরকারি আশ্বাস অনুযায়ী এখনও হয়নি দুর্গম এই এলাকার রাস্তা। কষ্ট করে এখনও পায়ে হেঁটে পাড়ি দিতে হয় এই পাহাড়ি এলাকা। ঋতুপর্ণারা 4 বোন, একমাত্র ভাই 3 বছর আগে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যান। 3 বোনের বিয়ে হয়ে গেছে। ফুটবল থেকে আয় করা অর্থ দিয়ে চলে ঋতুপর্ণার পরিবার। সাফ ফুটবলের চ্যাম্পিয়ন হওয়ার পর প্রশাসন থেকে আশ্বাস দেওয়া হয়েছিল ঋতুদের গ্রামের রাস্তা সংস্কার করার এবং ঋতুকে নতুন ঘর করে দেওয়ার। তার বেকার বোনদের সরকারি চাকরির আশ্বাসও দেওয়া হয়েছিল, কিন্তু গত 3 বছরে কোনো আশ্বাসই বাস্তবায়ন হয়নি। তাছাড়া দীর্ঘ সময় ধরে ঋতুর মা দুরারোগ্য ব্যাধি ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত। অর্থের অভাবে করানো যাচ্ছে না উন্নত চিকিৎসা। ঋতুর পরিবারের এইসব সংকট নিরসনে সরকারি সহায়তা চেয়েছে তার পরিবার। 1.5 বছর হবে অসুখ, মায়ের জন্য চিকিৎসা করতে পারতেছি না। আমরা যে 4 বোনের মধ্যে আমরা 3 বোনই বেকার আসি, অনেক কষ্টে জীবনযাপন করতেছি। সরকারের কাছে অনুরোধ আমাদের জন্য কিছু একটা ব্যবস্থা করে। অসুস্থ শরীর নিয়ে ঋতুপর্ণার মা ভুজপতি চাকমা ঋতুর সব খেলাই দেখেন। ঋতুর গর্বিত মা ভুজপতি চাকমার আশা তার মেয়ে একদিন ফুটবলে বিশ্বজয় করবে। আশার পাশাপাশি পরিবার নিয়ে হতাশাও জানিয়েছেন ঋতুপর্ণার মা। আমি ভালো নেই। ডাক্তারের কাছে গিয়ে কেমোথেরাপি দিয়েছি 3টা, তবুও ভালো হচ্ছে না। কি অসুখ হয়েছে বলতে পারছি না। আমার মেয়ে ঋতুপর্ণার ঘর তৈরি করে দেওয়ার যে আশ্বাস, তা এখনো বাস্তবায়ন হয়নি। প্রশাসন এসেছে, দেখেছে, মাপঝোঁক নিয়েছে, কিন্তু এখনো কিছুই করেনি। আমার মেয়ে ও 2 মেয়ের স্বামীকে চাকরি দেওয়ার ব্যবস্থা করে দিক, প্রশাসনের প্রতি এই অনুরোধ করছি। সাফ জয়ী ঋতুপর্ণার মায়ের সুচিকিৎসা, রাস্তা ও ঘর নির্মাণ সহ সব ধরনের প্রস্তুতি চলমান আছে জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন।
ঋতুপর্ণার জন্য একটা ঘর করে দেওয়ার জন্য আমরা 12 শতক খায়ের জমি একটা বন্দোবস্ত প্রস্তাব প্রক্রিয়াধীন রয়েছে। আমরা চেষ্টা করছি তাকে ঘর নির্মাণের জন্য আর্থিক বরাদ্দ দেওয়ার। সম্প্রতি এশিয়ান কাপ বাছাইয়ে ঋতুপর্ণার জোড়া গোলেই শক্তিশালী মিয়ানমারকে হারিয়ে প্রথমবার এশিয়ান ফুটবলের চূড়ান্ত পর্বে খেলা নিশ্চিত করেছে লাল সবুজের বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার সেরা নারী ফুটবলার ঋতুপর্ণার জীবন দারিদ্রতার কষাঘাত থেকে মুক্ত হবে, এমনটাই প্রত্যাশা সবার। মানিক মাহমুদ, বাংলা ভিশন, স্পোর্টস ডেস্ক। বিএনপি সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিগত 17 বছরে দেশে উন্নয়নের যে ফিরিস্তি শেখ হাসিনা সরকার দিয়েছিল তা পাহাড়ে না গেলে বোঝা যাবে না। বৈরী আবহাওয়া ও তুমুল বৃষ্টি মাথায় নিয়ে দুপুরে পাহাড়ের গোল্ডেন গার্ল ফুটবলার ঋতুপর্ণা চাকমার ক্যান্সার আক্রান্ত অসুস্থ মাকে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি ঋতুপর্ণার মা ভুজপতি চাকমার সাথে কথা বলেন। রিজভী বলেন, বিএনপি সবসময় ঋতুপর্ণার মায়ের পাশে থাকবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিভিন্ন মিডিয়ার মাধ্যমে খবর পেয়ে ঋতুপর্ণার মায়ের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন বলে জানান তিনি। তাই প্রবল বৃষ্টি মাথায় নিয়ে দুর্গম পথ পাড়ি দিয়ে ঋতুপর্ণার বাড়িতে যান বলে জানান রিজভী। ঋতুপর্ণার মায়ের চিকিৎসার সব খরচ বিএনপি বহন করবে বলেও জানান রুহুল কবির রিজভী। বিএনপি পরিবার ও রাঙ্গামাটি জেলা বিএনপির পক্ষ থেকে দেয়া 2 লাখ টাকা ঋতুপর্ণার মায়ের হাতে তুলে দেন। বিএনপি পরিবার ও তারেক রহমানকে ধন্যবাদ জানান ঋতুপর্ণার মা। তিনি ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়ে বর্তমানে চিকিৎসাধীন। সরকারের তথাকথিত উন্নয়নের যে কথা বলা হয়েছে, এটা যে সম্পূর্ণ ভাউতাবাদী ছিল, এটা যে সম্পূর্ণ মানুষকে প্রতারণা ছিল, তারা প্রমাণ যে আজকে এই যে এলাকা, এই এলাকায় উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি, না আছে কোনো রাস্তাঘাট, না আছে কোনো যোগাযোগ ব্যবস্থা। ঋতুপর্ণা চাকমা সে শুধু পরিবারের নয়, গোটা জাতির মুখকে আলোকিত করেছে, গোটা দেশকে আলোকিত করেছে। আজকে তার মা দুরারোগ্য ক্যান্সার ব্যাধিতে এখানে ঢুকছেন। বৃহত্তর রাজনৈতিক সংগঠন বিএনপি আপনাদের পাশে আছে এবং তার নেতা তারেক রহমান সাহেব আপনাদের পাশে আছে। জুলাই গণ অভ্যুত্থানে কেউ হারিয়েছেন সন্তান, কেউ স্বামী, কেউ ভাই, কেউ বা বাবা মাকে। তাদের প্রতিটি মুহূর্ত কাটছে কষ্ট বেদনায়। অনেকেই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে অসহায়। মাথার ছায়া স্বামীকে হারিয়ে দিশেহারা মুলসুমা ও আকলিমার মতো অনেকেই। মুলসুমার ছোট্ট সন্তানটির বয়স হয়নি তার বাবা বেঁচে আছেন কিনা তা বোঝার। রিপোর্ট আসমা আক্তার নূপুরের। 4 মাস বয়সী ইমা মায়ের গর্ভে থাকতেই হারায় বাবাকে। দুনিয়ার আলো দেখার পর বাবার মুখ দেখার সৌভাগ্য হয়নি এই সোনামণির। জুলাই গণ আন্দোলনে স্বামী ইমনকে হারিয়ে 2 সন্তান নিয়ে মানবেতর জীবন কাটছে 25 বছর বয়সী মুলসুমার। স্বামী হারানো শোকের ওপর অভাবের তাড়না। বাচ্চার 1 মাস বয়স হতে না হতেই সংসারের হাল ধরতে কাজ নেন গার্মেন্টসে। সামান্য টাকা বেতনে নুন আনতে পান্তা ফুরানোর মতো কোনোভাবে চলে মুলসুমার সংসার। তারা উসুলে আমার একটা সন্তান দিছে, যে তারা না ছেড়ে যাইতে পারি, যে না বলতে পারি। দুধের খরচ আছে 5,000 টাকা, ঘর ভাড়া, আবার অসুখ বিসুখটা আছে, বুঝেন তো, অনেক কষ্ট হয়ে যায়। চাকরি করতে মন চায় না, তারপরে বাধ্যতামূলক চাকরিটা করতে হয়। আবার মাইয়াদের এত ছোট রাখা চাকরি করারও অনেক রিস্ক হয়েছে। 19 জুলাই যাত্রাবাড়ি কদমতলী থানার সামনে বুকের বাঁ পাশে গুলি লাগে মুলসুমার স্বামী ইমনের। পরে নেওয়া হয় ঢাকা মেডিকেলে। সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। বছর পার হলেও শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে কোনো সহযোগিতা পাননি বলে আক্ষেপ পরিবারটির। চিটাগাং রোডে সাবেক কমিশনার অফিসের পাশে 20 জুলাই মাথায় গুলি লাগে সৈয়দ মোস্তফা কামাল রাজুর। 21 জুলাই মধ্যরাতে ঢাকা মেডিকেলে মৃত্যু হয় তার। জীবন মরণের সাথী স্বামীকে হারিয়ে 1 মেয়ে ও 2 ছেলেকে নিয়ে দিশেহারা শহীদ রাজুর স্ত্রী আকলিমা। ছেলে মেয়ের ভরণ পোষণ ও পড়াশোনার খরচ জোগাতে কাজ খুঁজছেন উচ্চ শিক্ষিত আকলিমা। রাত্রে আমি আল্লাহর কাছে অনেক কাটাকাটি করছি আমার হাজব্যান্ড যেন সুস্থ হয়ে যায়, কিন্তু আমার হাজব্যান্ড সুস্থ হয় নাই।
সকালবেলা আমি অনেক কষ্ট করে সেই নারায়ণগঞ্জ সেই কত জায়গায় ঘুরে আমাদেরকে যাইতে দেয় না, পরে আমি পুলিশের পা পর্যন্ত ধরছি রিক্সা থেকে নাইমা, পরে আমাদেরকে যাইতে দিছি। পরে আমি যাই আমার হাজব্যান্ডকে যে অবস্থা দেখছি, আমি তো ভাবছি আমার হাজব্যান্ড কি মনে হয়, আমার হাজব্যান্ড আমার সাথে কথা বলতে পারবে, আমার দিকে তাকাইতে পারবে। আমি যাইয়া দেখি যে আমার হাজব্যান্ডের খুবই খারাপ অবস্থা। প্রত্যেক দিন আমাদের দিন পার হয়, এটাই আমরা জানি, আমাদের দিন পার হয়। বাবা হত্যার বিচার চান শহীদ রাজুর মেয়ে আয়েশা। আব্বুর মৃত্যুর বিচার চাই, আর যাতে আমার আম্মু আমাদেরকে, যেহেতু আব্বু নেই তো আম্মুর তো আমাদেরকে চালাইতে হইব, যাতে আম্মু কষ্ট হয় চালাইতে, আম্মু আমাদেরকে চালাইতে পারে, এই জন্য একটা চাকরি চাই সরকারি ভালো। শুধু ইমন আর রাজু নয়, জুলাই আন্দোলনে সাহসী ভূমিকা রেখেছেন আরও নানা শ্রেণী পেশার মানুষ, দিয়েছেন জীবনও। আসমা আক্তার, নূপুর, বাংলা ভিশন, ঢাকা। নির্বাচন বিলম্বিত হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা করেছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। বুধবার রাজধানীর তোপখানা রোডে অবস্থিত কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের পক্ষ থেকে সুনির্দিষ্টভাবে বক্তব্য না আসা অনাকাঙ্ক্ষিত। সঠিক গণতান্ত্রিক চর্চার জন্য প্রথমে সংসদের উচ্চকক্ষে সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতিতে এবং পর্যায়ক্রমে নিম্নকক্ষে এ ব্যবস্থা চালুর দাবি জানান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক। সংবাদ সম্মেলনে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে 21 দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। দেশি বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে মানসম্মত নিরীক্ষার তাগিদ দিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সকালে রাজধানীর একটি হোটেলে অ্যাকাউন্টিং অ্যান্ড অডিটিং সামিটে পরামর্শ দেন অর্থ উপদেষ্টা। তিনি বলেন, প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির পাশাপাশি নিরীক্ষায় নিয়োজিতদের সৎ ও দক্ষ হতে হবে। উপদেষ্টা জানান, দেশে 18 লাখ করদাতা রিটার্ন দিলেও 70% করের হার শূন্য। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, আর্থিক প্রতিবেদন স্বচ্ছ না হলে সামষ্টিক অর্থনীতির চিত্র উন্নত হবে না। অডিটরদের দুর্বলতায় খেলাপি ঋণের প্রকৃত চিত্র উঠে আসেনি। অনুষ্ঠানে দুদক চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন জানান, অডিটরদের দুর্বলতা এবং অদক্ষতায় অনেক প্রতিষ্ঠানের সঠিক চিত্র উঠে আসে না। 1983 সালে সরকারের জারি করা অধ্যাদেশ অনুযায়ী বাংলাদেশ ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসকদের কার্যক্রম পরিচালনা সহ 6 দফা দাবি জানিয়েছে বাংলাদেশ বোর্ড অফ ইউনানি অ্যান্ড আয়ুর্বেদিক সিস্টেমস অফ মেডিসিন। বিকেলে রাজধানীর ইন্দিরা রোডে আয়ুর্বেদিক বোর্ডের সামনে মানববন্ধন থেকে এ দাবি জানান হামদর্দ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় বাংলাদেশ ইউনানি ও আয়ুর্বেদিক শাস্ত্রের চিকিৎসকদের বিদ্যমান সমস্যা সমাধানের জন্য হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের শিক্ষার্থীদের পক্ষ থেকে দাবিগুলো তুলে ধরা হয়। শিক্ষার্থীরা বলেন, নতুন প্রজন্মের আশা অনুযায়ী নতুন করে একটি চিকিৎসা শিক্ষা আইন প্রণয়ন ও কাউন্সিল গঠনের প্রক্রিয়া চালু করতে হবে। একই সাথে চিকিৎসকদের নিবন্ধনে ব্যাচেলর ও ডিপ্লোমা ডিগ্রিধারীদের জন্য ভিন্ন ভিন্ন ক্যাটাগরির অধীনে রেজিস্ট্রেশন দেওয়ার দাবিও জানানো হয় মানববন্ধন থেকে। সংবাদ শেষ করব ক্রম সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ফাঁস অডিও যাচাই, জুলাই অভ্যুত্থান ঠেকাতে সরাসরি গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। বিবিসির প্রতিবেদন, বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা বাড়বে বলছে ট্রাইব্যুনাল। গণহত্যার জন্য শেখ হাসিনার পাশাপাশি আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত মন্তব্য মির্জা ফখরুলের। ফেব্রুয়ারিতে নির্বাচন শুধু বিএনপির নয়, জনগণের দাবি। জুলাই আন্দোলনে সরাসরি গুলি করার নির্দেশ দিয়েছিল ফ্যাসিস্ট শেখ হাসিনা। তাকে আশ্রয় দেওয়ার দায় নিতে হবে ভারতকে, বলেছেন এনসিপি নেতারা। টানা বৃষ্টিতে রাজধানীতে জনদুর্ভোগ চরমে। ফেনীতে বাঁধ ভেঙে 30 গ্রাম প্লাবিত। খাগড়াছড়িতে পাহাড় ধসের শঙ্কায় আশ্রয় কেন্দ্রে ছুটছে মানুষ। অর্থাভাবে উন্নত চিকিৎসা সেবা বঞ্চিত নারী ফুটবলার ঋতুপর্ণার মা। সরকারি সহায়তা কামনা। তারেক রহমানের নির্দেশে তাকে দেখতে গেলেন রিজভী। চিকিৎসার সব খরচ বহনের আশ্বাস। দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30। এর আগে 9টায় রয়েছে নিউজ 20। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnewse এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnewse। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।